আমরা এখন বাংলাদেশ সংবিধানের অষ্টম অধ্যায় পার্ট 8 বা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটির নাম হলো দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বাংলায় বলা হয় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। অর্থাৎ বাংলাদেশ সরকারের যত আর্থিক ব্যাপারগুলো আছে, অডিট রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো এই অনুচ্ছেদে আলোচনা করা আছে। এখানে আর্টিকেল 127 থেকে 132, টোটাল 6টা আর্টিকেল বা অনুচ্ছেদে এটা আলোচনা করা হয়েছে। 127 নম্বর আর্টিকেলে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট অফ অফিস অফ অডিটর জেনারেল। আর্টিকেল 128 বলা হয়েছে ফাংশনস অফ অডিটর জেনারেল, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব কী। আর্টিকেল 129 বলা হচ্ছে টার্মস অফ অফিস অফ অডিটর জেনারেল, বা মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ, অর্থাৎ তার চাকরি কতদিন সেটা বলা হয়েছে। আর আর্টিকেল 130 বলা আছে অ্যাক্টিং অডিটর জেনারেল, অর্থাৎ অস্থায়ী হিসাব নিরীক্ষক নিয়ে কথা বলা হয়েছে। আর্টিকেল 131 বলা হচ্ছে ফর্ম অ্যান্ড ম্যানার অফ কিপিং পাবলিক অ্যাকাউন্টস, প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার এবং পদ্ধতি। আর্টিকেল 132 বলা হচ্ছে রিপোর্টস অফ অডিটর জেনারেল টু বি লেড বিফোর পার্লামেন্ট, অর্থাৎ সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। তো এই 6টি আর্টিকেল নিয়ে এখন আমরা বাংলাদেশ সংবিধানের অষ্টম অধ্যায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আমরা বিস্তারিত আলোচনা করব। তো 127 নম্বর অনুচ্ছেদে নাম হলো মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। এক উপ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের একজন, আচ্ছা, এই মহা হিসাব নিরীক্ষক এটা কিন্তু একটা সাংবিধানিক পদ। যদি বলা হয় যে বাংলাদেশের সাংবিধানিক পদ কী কী, তার মধ্যে একটা হলো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো 127 বলা হচ্ছে একে বাংলাদেশের একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অতঃপর মহা হিসাব নিরীক্ষক নামে অভিহিত, অর্থাৎ এনাকে মহা হিসাব নিরীক্ষক বলা হবে। ইনি থাকিবেন এবং তাহাকে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন, তাহলে মহা হিসাব নিরীক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন, যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দান করেন, ঠিক এরকম। আর 2 উপ অনুচ্ছেদে বলা হয়েছে এই সংবিধান ও সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষকের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ হইবে। অর্থাৎ রাষ্ট্রপতি যেহেতু মহা হিসাব নিরীক্ষককে নিয়োগ দেন, তাই রাষ্ট্রপতি যেভাবে বলবেন সেই রকমভাবে কাজ করবেন মহা হিসাব নিরীক্ষক। 128 বলা হচ্ছে মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক তিনি কী কী দায়িত্ব এবং কর্তব্য পালন করেন সেটা। এক উপ অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করিবেন ও অনুরূপ হিসাবে সম্পর্কে রিপোর্ট দান করিবেন, এবং সেই উদ্দেশ্যে তিনি কিংবা সেই প্রয়োজনে তাহার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভাণ্ডার বা অন্য কোনো সরকারি সম্পত্তি পরীক্ষার অধিকারী হইবেন। অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক এই যে কথাগুলো বলা হলো সেগুলো তিনি পরীক্ষা করতে পারবেন। 2 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই দায়িত্বের মধ্যেই এই অনুচ্ছেদের 1 দফায় বর্ণিত, যেগুলো আমি বললাম, 1 দফায় বর্ণিত বিধানাবলীর হানি না করিয়া, অর্থাৎ কোনো কিছু ক্ষতি না করে বিধান করা হইতেছে যে আইনের দ্বারা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠিত কোনো যৌথ সংস্থার ক্ষেত্রে আইনের দ্বারা যেরূপ ব্যক্তি কর্তৃক উক্ত সংস্থার হিসাব নিরীক্ষার ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দানের ব্যবস্থা করা হইয়া থাকে, সেইরূপ ব্যক্তি কর্তৃক অনুরূপ হিসাব নিরীক্ষা ও অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করা যাইবে। 3 নম্বর দায়িত্বে বলা হচ্ছে এই 128 অনুচ্ছেদের 3 উপ অনুচ্ছেদে এই অনুচ্ছেদের 1 দফায় নির্ধারিত দায়িত্বসমূহ ব্যতীত, মানে এগুলো বাদেও, সংসদ আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করিবেন মহা হিসাব নিরীক্ষককে সেইরূপ দায়িত্বভার অর্পণ করিতে পারিবেন, এবং এই দফার অধীন বিধানাবলী প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি আদেশের দ্বারা অনুরূপ বিধানাবলী প্রণয়ন করিতে পারিবেন। 4 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে যে
এই অনুচ্ছেদের এক দফার অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষককে অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণের অধীন করা হইবে না। অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক রাষ্ট্রপতি বাদে বাংলাদেশের অন্য কোনো ব্যক্তির আন্ডারে দায়িত্ব বা পরিচালনা তাকে ওটা নিয়ে যাওয়া যাবে না। আর 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ, অর্থাৎ তিনি কত বছর এই পদে জয়েন করার পরে চাকরি করতে পারবেন। এক উপ অনুচ্ছেদে বলা হচ্ছে এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষক তাহার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে 5 বৎসর অথবা তাহার 65 বৎসর পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক যদি 60 বছর বয়সে এই মহা হিসাব নিরীক্ষক পদে নিয়োগ লাভ করেন তাহলে তিনি সর্বোচ্চ 5 বছর 65 পর্যন্ত করতে পারবেন। আবার মহা হিসাব নিরীক্ষক যার বয়স 63 বছর তিনি জয়েন করার পরে যেহেতু 2 বছর পরে 65 হবে, তাহলেও তার কাজের মেয়াদ 5 বছর থাকা সত্ত্বেও তিনি 65-তে 2 বছর পরে তিনি তার কাজের মেয়াদ শেষ হবে। আর 2 উপ অনুচ্ছেদে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের কোনো বিচারক যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন। আমরা ওই সুপ্রিম কোর্ট চ্যাপ্টার নিয়ে ভিডিও করেছি, সেখানে আমরা জানি যে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণের অনেকগুলো প্রক্রিয়া আছে। তো সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত মহা হিসাব নিরীক্ষক অপসারিত হইবেন না। অর্থাৎ সাংবিধানিক যে পোস্টগুলো আছে, বাংলাদেশ সংবিধানে যে পোস্টগুলোর কথা উল্লেখ আছে, এই সুপ্রিম কোর্টের বিচারককে যেভাবে অপসারণ করা হয় ঠিক সেইভাবে ছাড়া অন্য কোনোভাবে তাকে অপসারণ করা যাবে না। আর মহা হিসাব নিরীক্ষক যদি ইচ্ছা করেন তাহলে তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক যদি ইচ্ছা করে নিজেই রিজাইন করতে চান তাহলে তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তাকে পত্র লিখতে হবে, চিঠি লিখতে হবে এবং তাতে স্বাক্ষর দিয়ে তিনি পদত্যাগ করতে পারবেন। আর 4-এ বলা হচ্ছে এই উপ অনুচ্ছেদে, এই কর্মের মেয়াদের 129-এর 4 উপ অনুচ্ছেদে কর্মাবসানের পর, অর্থাৎ তার যদি 5 বছর শেষ হয় বা 65 বছর পরে, তার যখন বয়স 65 হবে, তাই সেই তার কর্মের পরে মহা হিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের অন্য কোনো পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না। অর্থাৎ তিনি কোনো সরকারি চাকরি করতে পারবেন না, যেটা সবগুলা সাংবিধানিক পোস্টেই কম বেশি বলা হয়েছে এরকম ব্যাপারটা। আর অনুচ্ছেদ 130-এ বলা হচ্ছে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক, অর্থাৎ মহা হিসাব নিরীক্ষক যদি না থাকে কিছুদিনের জন্য তাহলে তার জায়গায় একজন অস্থায়ী হিসাব নিরীক্ষক থাকবেন। তার কাজ কী বা সেটা নিয়ে বলা হচ্ছে কোনো সময়ে মহা হিসাব নিরীক্ষকের পদ শূন্য থাকিলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি কার্যভার পালনে অক্ষম বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমতো এই সংবিধানের 127 অনুচ্ছেদের অধীন কোনো নিয়োগদান না করা পর্যন্ত কিংবা মহা হিসাব নিরীক্ষক পুনরায় স্বীয় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে মহা হিসাব নিরীক্ষক রূপে কার্য করিবার জন্য এবং উক্ত পদের দায়িত্বভার পালনের জন্য নিয়োগদান করিবেন। অর্থাৎ 127 অনুচ্ছেদে যেটা মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, রাষ্ট্রপতি নিয়োগদান করবেন, রাষ্ট্রপতি যেরকম দায়িত্ব দেবেন সেগুলো পালন করবেন, সেই কথাটাই বলা হচ্ছে এখানে 130-এ। যদি কোনো কারণে মহা হিসাব নিরীক্ষক না থাকেন, অসুস্থ থাকেন বা ওই সময় তার পদটা ফাঁকা থাকে, তাহলে রাষ্ট্রপতি ওই মহা হিসাব নিরীক্ষক ওই পদে না আসা পর্যন্ত উক্ত পদের দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি কাউকে অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক হিসাবে নিয়োগদান করতে পারবেন। অনুচ্ছেদ 131-এ বলা হচ্ছে প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার এবং আকৃতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মহা হিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ আকার ও পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রক্ষিত হইবে। অর্থাৎ রাষ্ট্রপতি যেহেতু মহা হিসাব নিরীক্ষককে নিয়োগ দান করেন, তাই রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মহা হিসাব নিরীক্ষক যেরূপ নির্ধারণ করবেন সেই অনুযায়ী প্রজাতন্ত্রের হিসাবটা রক্ষিত হবে বা রাখা হবে। আর 132 অনুচ্ছেদে বলা হচ্ছে সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন, তিনি যে হিসাবগুলো করবেন সরকারি সব বিষয়ের, সেই রিপোর্টটা তিনি সংসদে উপস্থাপন করবেন। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট সমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে
এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করবেন। তার মানে প্রজাতন্ত্রের যে যত হিসাব আছে সেই রিপোর্টগুলো মহাহিসাব নিরীক্ষক প্রথমে রাষ্ট্রপতির কাছে দিবেন, আর তারপরে রাষ্ট্রপতি সেটা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। তাহলে আমরা আলোচনা করলাম বাংলাদেশ সংবিধানের 8ম অধ্যায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বা দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আর্টিকেল 127 থেকে 132, টোটাল 6টি অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। বাংলাদেশ সংবিধান অনুযায়ী এটি একটি সাংবিধানিক পদ। সরকার যেভাবে যেহেতু সাংবিধানিক পদ, তাই রাষ্ট্রপতি যেভাবে রাষ্ট্রপতির কাছেই ইনি পদত্যাগ করেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।